কি আমরা 12তম সেটটা প্র্যাকটিস করছি, দেখে নাও। খুব ভালো করে 1 থেকে শুরু করে 12টা সেট প্র্যাকটিস করবে। পরীক্ষায় এর বাইরে কোনো কোশ্চেন পড়তেই পারে না। এবং তোমাদের জন্য যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিও। চলে আসছি আজকে 1 নম্বর প্রশ্নে। দেখো, এখানে বলা আছে এক্স ওয়াই জেড এর একক বলা আছে জি সেমি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -5 গ্রাম পার সেকেন্ড আর সেমি পার সেকেন্ড স্কোয়ার। এখানে এক্স ওয়াই জেডের সম্পর্কটা বার করতে বলেছে। এক্স ওয়াই জেডের সম্পর্কটা আমরা অপশান সি এতে পাবো। এটা হলো এক্স প্রপোর্শনাল ওয়াই জেড স্কোয়ার। একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের সাহায্যে আমাকে বলেছে এক্সের মাত্রা, এক্সের বিচ্যুতি বা এক্সের ত্রুটি কত হবে। এটা আমরা 2-এরটা এ বলবো 14। তারপরে দেখো, একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে বলা আছে 12 সেমি, 6 সেমি এবং 2.45 সেমি। তাৎপর্যপূর্ণ অঙ্কের বিচারে ব্লকটির আয়তন কত হবে। 3-এরটা আমরা অপশান সি বলবো, সেটা 2 × 10⁻²। 2 × 10⁻² আমরা বলবো। স্মরণ সময় সম্পর্ক বলা আছে, বিভিন্ন অপশান দেওয়া আছে। এখানে বলা আছে বেগ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, ত্বরণ সময়ের সঙ্গে সমানুপাতিক, ত্বরণ সময় ধ্রুবক আর ত্বরণ সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা আমরা 4-এর অপশান সি বলবো, ত্বরণ সময়ের সাপেক্ষে ধ্রুবক। তার একটা সমীকরণ দেওয়া আছে, এর স্মরণ বার করতে বলেছে। এটা হলো, মনে রাখবে, 5-এর আমরা বলবো বি বলবো, v0 + g/2 + f/3। তারপর দেখো এক্সটি লেখচিত্র, আমাকে বলতে বলছি এক্সটি লেখচিত্র মানে কোনটি স্মরণ সময় লেখচিত্র নির্দেশ করবে। 6-এরটা আমরা অপশান ডি বলবো, অপশান ডি অবশ্যই স্মরণ সময় লেখচিত্র নির্দেশ করবে। দেখে নাও, একমাত্রিক গতিতে চলমান কোনো বস্তুর দ্রুতি 0 হলেও ত্বরণ 0 নাও হতে পারে। বিবৃতি 2 বলা আছে একমাত্রিক গতিতে চলমান কোনো বস্তুর দ্রুতি ধ্রুবক হলে ত্বরণ অবশ্যই 0 হবে। তাহলে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য হবে। তারপর দেখো 8-এরটা দেখে নাও। 8-এরটা স্থির অবস্থা থেকে এ ত্বরণ সহ সরলরেখা বরাবর চলতে শুরু করে টি সময়ে কোনো কণা s1 দূরত্ব, পরবর্তী টি সময় ত্বরণ সহ s2 দূরত্ব গেল, s1 s2-র মধ্যে সম্পর্ক কি হবে। এটা আমরা 8-এর বি বলবো, সেটা হলো s2 = 3s1। তারপরেরটা দেখো, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি ট্রেন আলফা সমতরণে t1 সময় x1 দূরত্ব, এরপর বিটা সমমণ্ডলে t2 সময় x2 দূরত্ব গিয়ে সাম্য অবস্থায় এলো, কোনটা সঠিক। এটা আমরা বি-এরটা বলবো, x1/x2 = β/α = t1/t2। এর সম্পর্কটা মনে রাখবে। এটা 9-এরটা। 10-এরটা দেখে নাও। 10-এরটা একটি মিনারের চূড়া থেকে দুটি পাথরকে একই বেগে ছোঁড়া হলো। প্রথমটি ইউ বেগে ওপরের দিকে, অপরটি ইউ বেগে নিচের দিকে ছোঁড়া হলো। ভূমিতে স্পর্শ করার আগে পাথরটির যে দ্রুতির অনুপাত কি হবে। 10-এরটা আমরা অপশান ডি বলবো, অবশ্যই সমান হবে, 1:1। দেখে নাও, এটা হলো বর্ষা নিক্ষেপ প্রতিযোগিতায় প্রতিযোগী 45 ডিগ্রির বেশি কোণে বর্ষা নিক্ষেপ করে। বিবৃতি 2 বলা আছে প্রক্ষেপ সীমা প্রক্ষেপ কোণের ওপর নির্ভরশীল নয়। এটা মিথ্যা বলা আছে। এটা 35 ডিগ্রি কোণে ছোঁড়ে, বেশি ডিগ্রি কোণে নয়, এটাও মিথ্যা। আর প্রক্ষেপ সীমা প্রক্ষেপ কোণের উপর নির্ভর করে না, এটাও মিথ্যা।
তাহলে আমরা অপশান ডি বলবো। অপশান ডি বলবো বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় মিথ্যা। 12টা দেখে নাও, সি এখানে বলা আছে সি আর ডি বলা আছে, এখানে সি এবং ডি এর মধ্যবর্তী কোণ কত হবে? এটা 180 ডিগ্রি হবে। এটা আমরা কত বলবো? 180 ডিগ্রি। কারণ সি দেখে নাও, এটা এ ক্রস বি আছে, এটা বি ক্রস এ আছে, তাহলে সি ডি এর মধ্যে যে কোণটা হবে অবশ্যই 180 ডিগ্রি হবে। 13টা স্তম্ভ মেলাতে বলছে। 13টা দেখে নাও, তাহলে আমরা 13টা আমরা অপশান ডি বলবো। দুয়েরটা আমরা সি বলবো, তাহলে 1টা আমরা ডি বলবো, 2টা সি বলবো, 3টা আমরা বলবো, 3টা বলবো এরটা, আর 4টা বলবো বি এরটা। তাহলে কোন অপশানটা হবে? এটা আমরা হবে 13 এ। 13 এর অপশানটা তোমরা করবে 13 এ। তারপরে দেখো, একটি প্রাসের থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব h1 ও h2। প্রতি ক্ষেত্রে প্রাসের বিস্তার r এবং প্রতি ক্ষেত্রে প্রাসের বিস্তার r। তবে আর h1 ও h2 এর মধ্যে সম্পর্ক কি হবে? আর h1 ও h2 এর মধ্যে সম্পর্ক কি হবে? এটা আমরা অপশান ডি বলবো। সেটা r সমান 4√h1 ইন্টু h2। 15টা দেখে নাও, একটি গতিশীল কণার প্রাথমিক বেগ অন্তিম বিন্দু মিলিত হলো সরণকে শূন্য ভেক্টর বলা হয়। কারণটা বলা আছে, একটি ভৌত রাশির মান শূন্য হলে তাকে কখনোই ভেক্টর রাশি বলা যায় না। একটি গতিশীল কণার প্রাথমিক বেগ অন্তিম বেগ মিলিত হলে সরণকে শূন্য ভেক্টর বলা হয়। এটা ঠিক কথা, শূন্য ভেক্টর, সরণ শূন্য হচ্ছে শূন্য ভেক্টর বলা হবে। কারণটা বলছে, অর্থাৎ কোনো ভৌত রাশির মান শূন্য হলে তাকে কখনো ভেক্টর রাশি বলা যায় না, এটা ঠিক নয়। তাহলে সরণকে শূন্য ভেক্টর বলা হয়, কিন্তু এটা কিন্তু তার ঠিক ব্যাখ্যা নয়। তাহলে আমরা কি বলবো? অপশান সি বলবো। অর্থাৎ অপশান সি বলবো, মানে এইটা মানে 16টা দেখে নাও রকেটের। তাহলে এখানে বলা আছে এফ সমান মাইনাস ভি ডিএম ডিডি। এখানে ভি হলো রকেটের, এখানে গ্যাসের বেগ, রকেট সাপেক্ষে গ্যাসের বেগ, আর ডিএমডিডি হলো মানে ভর পরিবর্তনের হার। আচ্ছা, এখানে এটা হলো বিবৃতি। এবার রিজন, কারণটা বলা হচ্ছে বল হলো রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। বল হলো রৈখিক ভরবেগের পরিবর্তনের হার। তাহলে দুটো কিন্তু সঠিক। এটা হলো রকেটের ঊর্ধ্বগামী সমীকরণ, এটাও কিন্তু সঠিক। কিন্তু তাহলে এই দুটোই সঠিক, দুটো বিবৃতি সঠিক, আর 8টা কিন্তু এর সঠিক ব্যাখ্যা। তাহলে অবশ্যই আমরা কি বলবো? অপশান এ আমরা বলবো, অপশান এ। 17টা দেখে নাও, সেটা হলো এম ভরের, দেখে নাও 17টা এম ভরের একটি ব্লক 30 ডিগ্রি নততল বিশিষ্ট একটি নততলের ওপর অবস্থিত। ব্লকটিতে নততল বরাবর ওপর দিকে F1 বল প্রয়োগ করা হলো, নিচের দিকে নেমে আসা বন্ধ হলো। তাহলে এখানে F2 বল প্রয়োগ করায় ব্লকটি ঠিক ওপরের দিকে ওটা উপক্রম করলো। ব্লক এবং নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1/2√3 F1 F2 এর মধ্যে সম্পর্ক বলতে বলছে। এটা অবশ্যই আমরা অপশান বি বলবো। সেটা হলো F2 সমান 3F1। আমরা অপশান বি এটা বলবো। তারপরে দেখো, এই লিফটের মধ্যস্থিত ব্যক্তির আপাত ওজন কত হবে? এটা আমরা অপশান সি বলবো, 8/7 mg। 19টা একটি অর্ধবৃত্তাকার তলবে একটি পোকা খুব ধীরে ধীরে ওপরে উঠছে। পোকা এবং তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 1/3। পোকা এবং অর্ধগোলকের তলের কেন্দ্রের সংযোগী রেখা উল্লম্ব রেখার সঙ্গে আলফা কোণ করে। আলফা সর্বোচ্চ মান কত হবে?
19-এর আমরা অপশান এ বলবো কট ইনভার্স 3। 19-এর আমরা কি বলবো? অপশান এ বলবো কট ইনভার্স 3। 60 ডিগ্রি 20টা চলে এসো। 60 ডিগ্রি নততল বিশিষ্ট একটি নততল বরাবর বস্তু নামছে, 4 সেকেন্ড পরে বেগ হবে। এখানে বিভিন্ন অপশান দেওয়া আছে। আর বস্তু এবং নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5। এটা 20টা আমরা বলবো এটা হবে অপশান সি 24.16 মিটার পার সেকেন্ড। দেখে নাও 21-এরটা এ আর বলা আছে বিবৃতি এবং কারণ। সেটা হলো আবর্ত গতির ক্ষেত্রে কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণ একই রেখা বরাবর কাজ করে। এটা সঠিক। কারণ দেখো বলা আছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দুটোই সঠিক। কিন্তু আরটা কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে আমরা অপশান বি বলবো। এ এবং আর উভয় সঠিক, কিন্তু এ সঠিক ব্যাখ্যা আর নয়। তাহলে মনে রাখতে হবে। তাহলে এটা হবে তাহলে কোনটা? অপশান বি আমরা বলবো। অপশান বি আমরা বলবো। তারপর দেখো 22-এরটা বাঁকযুক্ত একটি রাস্তার বক্রতা ব্যাসার্ধ 80 মিটার বলা আছে। তারপরে দেখো বলা আছে গাড়ি সর্বোচ্চ যে বেগে না পিছলে ঘুরতে পারে। রাস্তা এবং চাকার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5। জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মনে রাখতে হবে ভি সমান √ মিউ আর জি। মিউ এর মান 0.5, আর এর মান সেটা 80, জি এর মান 10। এটা করলে √400 মানে 20। তাহলে অপশান ডি বলবো। তাহলে আমরা কোন অপশান বলবো? অপশান ডি বলবো। দেখে নাও 23-এরটা 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বাঙ্কিংহীন একটি বাঁকের মুখে একটি ট্রেন 54 কিমি/আওয়ার বেগে চলে। নিরাপদে ট্রেনটি যাওয়ার জন্য যে বাঙ্কিং কোণের প্রয়োজন তার মান কত হবে? এটা আমরা অপশান সি বলবো tan ইনভার্স 0.45। তারপরে দেখো 24-এর এল দৈর্ঘ্যের একটি দড়ির সাহায্যে একটি পাথর বেঁধে তাকে উল্লম্ব তলে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। পাথরটি কোনো ক্রমে এক পাক ঘুরে এলো। সেক্ষেত্রে অপশান এ বলা আছে সর্বোচ্চ বিন্দুতে বেগ 0 হবে। বি বলা আছে সর্বোচ্চ বিন্দুতে বেগের মান হবে √5gl। অপশান সি বলা আছে সর্বোচ্চ বিন্দুতে বেগের মান হবে 2√gl। অপশান ডি বলা আছে সর্বোচ্চ নিম্ন বিন্দুতে বেগের মান হবে √2gl। এটা সর্বনিম্ন বিন্দুতে বেগের মান, এটা হবে অপশান বি আমরা বলবো। 24-এর অপশান বি। এম ভরের কণা আর মানের বৃত্তাকার পথে আবর্তন করছে। কণাটির অভিকেন্দ্র ত্বরণ বলা আছে। এবারে এখানে বলেছে প্রযুক্ত ক্ষমতা কত হবে? আমরা অপশান সি পাবো। 25-এর আমরা অপশান সি পাবো। তারপরে দেখো 26-এর ওয়াই অক্ষ বরাবর প্রযুক্ত বল বলা আছে। আর এখানে দেখো সরণ বলা আছে। তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর চলতে বাধ্য একটি বস্তুর ওপর বলের রাশিমালা দেওয়া আছে। আর ওয়াই অক্ষ বরাবর বস্তুটির সরণ দেওয়া আছে। এখানে বলা আছে কৃতকার্য কত হবে? এটা আমরা অপশান ডি পাবো। 26-এর অপশান ডি। এটা দেখে নাও অপশান ডি। এফ ডট আর করলে উত্তর পেয়ে যাবে। দেখো 15 × 10 মানে 150 জুল চলে আসবে। তারপরে দেখো এখানে একটি ঘর্ষণবিহীন টেবিলের ওপর দুটি অনুরূপ ধাতব বল যেরকম রাখা আছে, পরস্পরের সংস্পর্শে রাখা আছে। ভি প্রাথমিক বেগ সহ গতিশীল অনুরূপ ভরসম্পন্ন অপর একটি ধাতব বল দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটলো। সংঘর্ষটি পূর্ণ স্থিতিস্থাপক হয়। তাহলে ঘর্ষণের ফলে সম্ভাব্য কোন ফলাফল ঘটবে দেখাতে বলছে। কোন ফলাফল ঘটবে দেখাতে বলছে। এটা আমরা অপশান বি বলবো। অপশান বি ঘটবে। তারপরে দেখো 28-এরটা এইচ উচ্চতা থেকে দেখে নাও। এইচ উচ্চতা থেকে একটি বলকে ফেলা হলো, প্রতিবার ভূমিতে পড়ে এবং 50% গতিশক্তি হ্রাস পেয়ে আবার প্রতিক্ষিপ্ত হয়। থামার আগে এটি কতটা দূরত্ব যাবে? এটা অপশান সি আমরা বলবো 3h যাবে। 3h।
29 দেখে নাও, সেটা হলো কার্বন মনোঅক্সাইড অণুর মধ্যে কার্বন এবং অক্সিজেন পরমাণুর মধ্যবর্তী দূরত্ব বলা আছে, তাদের ভরকেন্দ্রের দূরত্ব কত বার করতে বলেছে 29। এটা অপশান এ বলবো, সেটা হলো 0.48 × 10⁻⁻10। তারপরে দেখো সুষম ঘনত্বের এটা 30-31 প্রশ্নটা হবে। সুষম ঘনত্বের আকার বিশিষ্ট বস্তুর ভরকেন্দ্র এবং বস্তুটির জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত। বস্তুর ঘনত্ব একটি অংশে বেশি অপর অংশে কম হলে বেশি ঘনত্বের দিকে বস্তুটির ভরকেন্দ্র সরে আসে। তাহলে বস্তুর ভরকেন্দ্র বস্তুটির উপাদানের বাইরে থাকতে পারে। এখানে দেখো বস্তুটির আকার পরিবর্তিত হলে ভরকেন্দ্রের অবস্থানও বদলায়। বাহ্যিক বলের অনুপস্থিতিতে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। বাইরে থেকে বল প্রয়োগ না করলে ভরকেন্দ্র স্থির থাকে। এগুলো কন্ডিশন দেওয়া আছে। এবার দেখো উত্তর করতে হবে 30-এর। দেখো যে ভরকেন্দ্রে বস্তুটির উপাদান বাইরে থাকে সেটি হলো অপশান এ ধাতব দণ্ড, অপশান বি বৃত্তাকার ধাতব রিং, অপশান সি বৃত্তাকার সমতল চাকতি, অপশান সি বৃত্তাকার শঙ্কু। এটা অপশান বি বলবো, ধাতব রিং আমরা বলবো। 31 দেখো 60 কেজি এবং 40 কেজি ভরের দুই ব্যক্তি 100 কেজি ভরের 10 মিটার দীর্ঘ একটি পাটাতনের ওপর দাঁড়িয়ে আছে। পাটাতন মসৃণ অনুভূমিক ভূমির ওপর অবস্থিত। ব্যক্তিদ্বয় দুপ্রান্তে এসে মধ্যবিন্দুতে অবিন্দুতে মিলিত হলো। মানে পাটাতনের মধ্যবিন্দু সরণ কত হবে? 31-এ আমরা বলবো অপশান এ বলবো 0.5 মিটার। তারপরে দেখে নাও 32, যদি কোনো ভারী উল্কাপিণ্ড আকাশ থেকে পৃথিবীতে আসে তাহলে দিন রাত্রি দৈর্ঘ্য কী হবে? এটা বলবো অপশান এ বলা আছে দৈর্ঘ্য অপরিট থাকবে, অপশান বি বলা আছে হ্রাস পাবে, অপশান সি বলা আছে বৃদ্ধি পাবে, অপশান ডি বলা আছে প্রথমে কমে তারপরে বাড়ে। 32 আমরা অপশান সি বলবো, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। 33 দেখে নাও, 33টা দেখে নাও, এল দৈর্ঘ্যের এবং এম ভরের একটি পাতলা সুষম দণ্ডের এক প্রান্তে L/3 দূরত্বে অবস্থিত বিন্দুগামী এবং দণ্ডের সঙ্গে লম্বভাবে অবস্থিত অক্ষ সাপেক্ষে দণ্ডটি জড়তা ভ্রামক যেটা হবে আমরা অপশান বি বলবো, অপশান বি mL²/9। 34 দেখে নাও, ঘূর্ণায়মান চাকার উপরিস্থ একটি বিন্দুর তাৎক্ষণিক কৌণিক অবস্থান বলা আছে। চাকতির ভরকেন্দ্রগামী লম্ব অক্ষ সাপেক্ষে জাড্য ভ্রামক I হলে t=1 সেকেন্ডে টর্কের মান কত হবে? এটা বার করতে বলেছে। আমি প্রথমে এইটাকে অবকল করব, দুবার অবকল করব, আলফা পেয়ে যাব। আলফা যখনই পেয়ে যাব তাহলে এটাকে আলফা পেয়ে যাব। তাহলে আলফা এবার টি এর জায়গায় মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা পেয়ে যাব 34-এরটা আমরা অপশান সি পাবো 0। তাহলে আমি কি বলছি, এইটাকে প্রথম অবকল করব, অবকল করলে ওমেগা পাবো, ওমেগাকে আবার টি এর সাপেক্ষে অবকল করবো, আলফা পাবো। আলফার জায়গায় মানটা দেখো বসালে 0 চলে আসছে। আমরা জানি টাউ সমান I আলফা, তাহলে এখানে দেখো তাহলে টাউ সমান I × 0, তাহলে 0 হয়ে যাবে। তাহলে 34 অপশান আমরা কি বলবো 0 পেয়ে যাব। 35 দেখে নেওয়া যে লাস্ট প্রশ্ন, এটি ঘূর্ণায়মান টেবিলের উপর দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি তার দুই বাহু প্রসারিত করে একটি নির্দিষ্ট কৌণিক বেগে আবর্তন করছে। ব্যক্তিটি হঠাৎ তার দুই বাহুকে কাছে নিয়ে এলো। এই অবস্থায় জড়তা ভ্রামক পূর্বের থেকে 75% হলে তাহলে আবর্ত গতিশক্তি কত হবে? 35 আমরা বলবো অপশান বি বলবো, সেটা হলো 33.3% বৃদ্ধি পাবে। তাহলে আবর্ত গতিশক্তি কত হবে? 33.3% বৃদ্ধি পাবে। তাহলে আজকে আমরা তাহলে 12তম সেট সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, সকল বন্ধুবান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি। পরীক্ষা অত্যন্ত ভালো হবে, আমি তোমাদের শুভকামনা এবং খুব ভালো পরীক্ষা হবে এই আশা রেখেই আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।